আমি মিহিকা, ওনার প্রেজেন্ট ওয়াইফ। মিস্টার আশুতোষ, যখন সুচির গুলি লাগে আর পিছনের কাঁচটা ভেঙে যায় তখন নিশ্চয়ই শব্দ হয়েছিল, আর আপনি আমাদের বলছেন আপনি কিছুই জানেন না। আসলে গাড়ির মধ্যে খুব জোরে মিউজিক সিস্টেম বাজছিল আর সুচি ঘুমিয়েছিল। আমি কিচ্ছু বুঝতে পারিনি। ওই লোকটা কিছু জিনিস বিক্রি করতে এসেছিল। ও যখন আমাকে বললো তখন আমি বুঝতে পারলাম কি সুচি। গাড়িতে মিউজিক চলছিল আর সুচি ঘুমিয়ে পড়েছিল। অদ্ভুত, প্রায়শই লোকেদের ঘুম একটু আওয়াজেই ভেঙে যায়, আর এত লাউড মিউজিকে সুচি ঘুমোচ্ছিল। স্যার, আপনাদের কথা থেকে বোঝা যাচ্ছে যে আপনারা আমাকেই সন্দেহ করছেন। স্যার, আমি এটা কেন করব? সুচি আর আমার ডিভোর্স নিশ্চয়ই হয়েছিল, কিন্তু আমরা ভালো বন্ধু ছিলাম আর আমাদের যোগাযোগও ছিল। আপনি আপনি দীনেশকে জিজ্ঞাসা করে নিন। দিনেশ? স্যার, আমি সুচির ভাই। ও ঠিকই বলছে স্যার, ডিভোর্সের পরেও ওর আর সুচির মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, কখনো কোনো ঝামেলা হয়নি। আচ্ছা, তো আপনারা আপনারা কোথায় যাচ্ছিলেন বলুন তো? আমাদের মেয়ে রুহি বোর্ডিং স্কুল থেকে ফিরছিল। তাহলে এই সুচি কি গাড়িতে ওঠার পরেই ঘুমিয়ে পড়ে নাকি পরে? স্যার, ব্যাপারটা হলো আমাদের মধ্যে একটু আগে ঝগড়া হয়েছিল। আশুতোষ, রুহি স্কুল খুব ভালো, এই স্কুল চেঞ্জ করার কোনো দরকারই নেই। সুচি, এই স্কুলটার টাকা পয়সা খুব বেশি, আমি এর ফিসটা জোগাড় করতে পারবো না। কিন্তু আমি করতে পারি, আর আমি আমার মেয়ের এডুকেশনে কোনো কম্প্রোমাইজ করব সুচি, না। আমি তোমার থেকে টাকা নিতে পারবো না। কেন? ও, তোমার মেয়ে লিগো চলে আসে, তাই না? যে আমি তোমার থেকে বেশি ইনকাম করি। জানো, আমাদের ডিভোর্সের কারণ এটাই, যে একটা মেয়ে একটা ছেলের থেকে বেশি ইনকাম করে। সাফল্যটা মনের ব্যাপার, এটা স্বামী স্ত্রীর প্রতিযোগিতা নয়। তোমার সাথে কোনো তর্ক করতে চাই না, না এই ব্যাপারে কোনো কথা বলতে চাই। রুহি এই স্কুলেই থাকবে। তারপর আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি। আমার মনে হয়েছিল ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, এই যখন ঝগড়া হচ্ছিল তখন গাড়ি কোথায় ছিল, মানে কোন এলাকায়? স্যার, লিংক রোডের সিগন্যালে, কেপি থিয়েটারের পাশেই। আর তারপর কোন রাস্তায় গেছিলেন আপনারা? সেখান থেকে স্যার আমি লেফট নিলাম, ওই সামনে ফ্লাইওভারটা আর দেখে। সোজা এখানে চলে এসেছেন? হ্যাঁ স্যার। তার মানে প্রায় 2 কিলোমিটার এই গাড়িটা চলেছে। তার মানে 2 কিলোমিটারের মধ্যেই কোথাও গুলি চলেছে সুচির ওপরে। পঙ্কজ, একটা কাজ করো তো, কেপি থিয়েটার থেকে এইখানে 2 কিলোমিটার অবধি চেক করে দেখো তো, যদি কোথাও কিছু প্রমাণ পাওয়া যায়, মানে কোথাও কাচের টুকরো পড়েছে কিনা দেখে নিও, ঠিক আছে? আর হেঁটে যেও। 2 কিলোমিটার স্যার? হেঁটে যাও। গুলিটা অদ্ভুত অ্যাঙ্গেল থেকে লেগেছে, এই নিচে, মানে গুলিটা উপর থেকে নিচে এসেছে, মানে যে গুলি চালিয়েছে তার হাত উঁচু করতে হয়েছে ফায়ার করার সময়। খোলা রাস্তায় কেউ গুলি মেরেছে আর কেউ দেখেনি? হতে পারে খুনি একটু দূরে ছিল, তাও গুলি করা খুবই মুশকিল ছিল এই চলন্ত গাড়িতে, আর তাও তখন যখন খুনি হয়তো গাড়িতে বা কোনো বাইকে ছিল। তবে এইভাবে গুলি করাটা কিন্তু সহজ নয় দয়া। রাস্তায় কোথাও গাড়ি দাঁড় করিয়েছিলে তুমি? সিগন্যালে দাঁড়িয়েছিলাম একবার, ব্যাস, আর কোথাও নয়। যদি সিগন্যালেও কেউ গুলি চালায় কিংবা অন্য কোথা থেকেও যদি গুলি চালায়, তাহলে এম করার সময় তো টাইম লাগবে। তাহলে কেউ গুলি মারতে কাউকে দেখলো না কি করে? হ্যালো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমরা পৌঁছাচ্ছি। কি হয়েছে? এসিপি স্যারের ফোন ছিল, আর একটা লাশ পাওয়া গেছে কামরি ব্রিজের নিচে। হ্যাঁ দয়া, স্যার, আপনি জানলেন কি করে এই লাশটার কথা? লোকাল পুলিশের কাছে আশেপাশের লোক কমপ্লেন জানিয়েছে। 2 ঘন্টা আগেই লাশ দেখেছে। মাথার পিছনে একটা চোট আছে আর পিঠের পিছনেও একটা গুলির চিহ্ন আছে। স্যার, একটা কথা মাথায় ঢুকছে না, কেউ একে এখানেই মেরেছে নাকি অন্য কোথাও মেরে এখানে নিয়ে এসেছে? দেখতে হবে ফেডরিক। স্যার, রাস্তায় একটা বাইক পাওয়া গেছে, আমার মনে হচ্ছে এই লোকটারই বাইক হবে। স্কিড মার্ক। স্যার, মনে হচ্ছে এই লোকটা বাইকে যাচ্ছিল
কেউ পেছন থেকে গুলি করে দিয়েছে। ডিসব্যালেন্স হয়ে গেছে, গাড়ি বাইক স্কিড হয়ে এখানে কারোর সঙ্গে ধাক্কা লাগিয়েছে, আর ওর বডি এখানে নিচে পড়ে গেছে। মাথায় চোট ওই সময় লেগেছে স্যার। স্যার কিছুতেই বুঝতে পারছি না এই লোকটা কে। এর কোনো রকম আইডেন্টিফিকেশন নেই। আমি মিসিং পার্সনস ব্যুরোতে জিজ্ঞেস করে দেখবো কি? ফেডরিক, এত তাড়াতাড়ি কেউ মিসিং পার্সনস ব্যুরোতে রিপোর্ট করে না। একটা কাজ করো, আরটিওতে গিয়ে এই বাইকের রেজিস্ট্রেশন চেক করো। ওখানেই সমস্ত ডিটেলস পাওয়া যাবে যে মালিক কে। ওই কেসটার ব্যাপারে কি হলো কিছু জানতে পারলে? না স্যার, খুব অদ্ভুত কেস। বুঝতে পারছি না গুলি কে চালিয়েছে আর কোথা থেকে। পুরো এলাকাটা খুঁজে দেখেছি স্যার, কিন্তু কিচ্ছু পাইনি। ট্রাফিক পুলিশরা কি বলছে? স্যার ট্রাফিক পুলিশ, ওখানে দোকানদার যারা দাঁড়িয়ে ছিল তাদের সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ খুনির ব্যাপারে কিচ্ছু জানে না। তাহলে সূচির ওপর গুলি চললো কোথা থেকে? দেখতে হবে। স্যার আমি বলেছি তো আপনাদের, আমি জানি না সূচির গুলি কখন লাগলো, কিভাবে লাগলো। আশুতোষ, দীনেশ, মিহিকা, সূচির খুব কাছের না তোমরা তিনজন, কি তাই তো? তাহলে এটা বলো, সূচির মৃত্যুতে তোমাদের তিনজনের মধ্যে কার লাভ হতে পারে? তার মানে স্যার? স্যার আমরা ওকে কেন মারতে যাব? ও স্যার, ও আমার নিজের বোন ছিল স্যার, নিজের বোন। আমি নিজের বোনকে কেন মারতে যাব? কোটি টাকা পাওয়ার জন্য। আবার কি কোটি টাকা পাওয়ার জন্য? এতে আমার কি লাভ হতো স্যার? আমার আর সুচির তো আগেই ডিভোর্স হয়ে গেছে। হতে পারে ডিভোর্সই ওই কারণটা। ডিভোর্সের পরেও আমি আর সুচি অত্যন্ত ভালো বন্ধু ছিলাম, বন্ধুর মতোই মিশতাম আমরা। এটাও তো হতে পারে যে তোমার প্রথমা স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক ছিল সেটা হয়তো দ্বিতীয় স্ত্রীর পছন্দ ছিল না। স্যার আপনি এসব কি বলছেন? ওদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, তাতে আমার কি? ওদের দুজনকে নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না, আমি ইনসিকিউর নই। যদি তোমাদের তিনজনের মধ্যে কেউ সূচিকে না মেরে থাকে, তাহলে সূচিকে কে মেরেছে? কে মেরেছে? আমি বলছি আপনাকে, সূচি একটা এনজিওতে কাজ করত। ও ওখানে একজন অ্যাকাউন্টেন্টের পর্দা ফাঁস করে দিয়েছিল, কারণ ওই মেয়েটা টাকা পয়সা নিয়ে গন্ডগোল করছিল। তোমার মনে হচ্ছে শেলির হাত হতে পারে এই সবের পেছনে? ইয়েস স্যার, ওকে অনেকবার হুমকিও দিয়েছিল। স্যার আমার তো মনে হচ্ছে কি এই কাজটা হয়তো পৃথ্বীর হতে পারে। আচ্ছা, এই পৃথ্বী কি? খুবই খুবই অসভ্য ধরনের লোক, ওই রোমিও টাইপের। সুচি পুলিশকে কমপ্লেনও করেছিল ওর বিরুদ্ধে, কিছুদিনের জন্য জেলেও গেছিল। ঠিক আছে, তোমরা তিনজন যেতে পারো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার তিনজনকেই বিশ্বাস হচ্ছে না। এই তিনজনের উপর কড়া নজর রাখো। আর দয়া, স্যার, শেলি আর পৃথ্বী, ওদের দুজনকে ব্যুরোতে ডাকো। স্যার হ্যাঁ, আরটিও থেকে বাইকের মালিকের খবর পেয়ে গেছি। স্যার পৃথ্বী আর শেলির ফোন আনরিচেবল আসছে, তাই আমি ফ্রেডিকে বলেছি ওদের মোবাইল ফোনটা ট্রেস করতে। এ তো আমাদের ডেলিভারি বয় বিবেক। স্যার আমাদের বাইক তো ওই চালাতো। স্যার ওকে কে মেরে দিল? সেটা খোঁজারই চেষ্টা করছি। আচ্ছা, এই বিবেকের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল কি? না স্যার, ও তো খুবই সাদাসিধে ভালো ছেলে ছিল। কবে থেকে কাজ করছিল এখানে? গত 1 মাস ধরে রাজস্থান থেকে এসেছিল, খুব পরিশ্রমী ছিল। স্যার ও তো শহরে কাউকে চিনতও না। এ কোথায় যাচ্ছিল ডেলিভারি করতে? কোথাও নয় স্যার, আজ তো ওর ছুটি ছিল, ওই জন্য আমার বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল। আচ্ছা, ওর বাড়ির অ্যাড্রেস দিতে পারবেন? স্যার ওর বাড়ির অ্যাড্রেস তো নেই, ও এই দোকানেই শুতো। আচ্ছা, জিনিসপত্র কিছু? স্যার এই ওর একটা বাক্স আছে। এটা? স্যার এই লোকটার বক্স আর সবকিছু চেক করলাম, তাতেই সার্কাসের প্যাম্পলেট ছাড়া কিছুই পেলাম না। হয় ও সার্কাস খুবই পছন্দ করত, না হলে নিজের ফ্রি টাইমে প্যাম্পলেট বানিয়ে টাকা রোজগার করত। এটা এমন একটা মার্ডার যাতে কোনো সাসপেক্টই নেই। আচ্ছা, বিবেকের মতো এই ধরনের গরিব লোকদের মেরে কার কি লাভ হতে পারে? সেটাই তো। আর ওদিকে সূচি, দ্বিতীয় মার্ডার, যারা সন্দেহের তালিকায় অগণিত, তাদের মধ্যে যে কেউ গাড়ির সামনে গিয়ে
গুলি করে মারতে পারে সুচিকে? না বস, আই এম সরি বাট আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না। কোন কথা? সেটা এই যে কেউ একে পাশ থেকে গুলি করেছে। তার মানে? স্যার তার মানে এটা। আরে এটা তো রাইফেলের গুলি। হ্যাঁ স্যার, আর এই গুলিটা সুচির গলায় এদিকে এখানটা আটকে ছিল। গুলি রাইফেল থেকে চললে তো অনেক দূর থেকে চালানো হয়েছে। হ্যাঁ একদম ঠিক, দূর থেকেও আর উঁচু থেকেও, এইসব আমি বলছি। এই দেখো বস, 50 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সুচিকে গুলি করা হয়েছে। গুলি এখান থেকে এসেছে, কারের কাঁচের জানলা ভেঙেছে আর গিয়ে এর গলায় লেগেছে। এই গুলি যে অ্যাঙ্গেল থেকে চলেছে ডক্টর, কত দূর থেকে চলেছে এই গুলিটা? এই ধরো 70 ফিট দূর থেকে। তার মানে কোনো উঁচু বিল্ডিং থেকে চালানো হয়েছে। সে তৈরি হয়ে বসেছিল বিল্ডিং এর ওপরে গুলি চালানোর জন্য। একটা কাজ করো, ওই এরিয়ার ম্যাপটা বের করো। গুলি গাড়ির বাঁদিক থেকে এসেছিল, আর বাঁদিকে প্রায় অনেকগুলো এরকম বিল্ডিং আর হাই রাইজ টাওয়ার আছে স্যার। যে জায়গায় ওদের দুজনে ঝগড়া হয়েছিল সেখান থেকে সুচির লাশ যেখানে পাওয়া গেছে, তার মধ্যে প্রায় 15 থেকে 20টা টাওয়ার আছে। এর মধ্যেই কোনো একটা বিল্ডিং থেকে গুলি চালানো হয়েছে। বাস ঠিক আছে। এই অভিজিৎ স্যারের হাতে ওটা কি? মার কাছে ফ্রেডি, ঠিক সেই হাইটে যে হাইটে সুচির গুলি লেগেছিল। আর আমার হাতে এই ডিজিটাল ডিস্টেন্স রিডার আছে। এর থেকে এই লেজার লাইট যদি ওই মার্কেট ঠিক যায় তাহলে তার মানে গুলি এখানে এই বিল্ডিং থেকেই চালানো হয়েছে। সব মাথার উপর দিয়ে গেল। ঠিক আছে, এটা এখনই করে দেখছি। হ্যাঁ দয়া, আমি তৈরি। ওকে অভিজিৎ, একটু ডান দিকে এসো, ডান দিকে। হ্যাঁ ঠিক হালকা আছে। হ্যাঁ একটু বাঁদিকে। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। একটু পেছনে, একটু পেছনে। দেখেছো, এই লেজার ঠিক ওই মার্কে হিট করছে না, হিট করছে না ওখানে। গুলি এখান থেকে চালাইনি স্যার। এক্স্যাক্টলি। আরে স্নাইপারের কাছে অত সময় ছিল না নিশানা ঠিক করার জন্য যখন ও সুচিকে গুলি চালিয়েছিল। একটা কাজ করি, অন্য কোনো বিল্ডিং এ যাই। ঠিক আছে চলো। হ্যালো। হ্যাঁ হ্যালো, আচ্ছা এটা কি ফ্যান্টাসি সার্কাস জয়পুর রাজস্থানের অফিস? হ্যাঁ ঠিকই, বলুন। দেখুন, আমি মুম্বাই সিআইডি থেকে এসিপি পদ্মুমান বলছি। আপনার ওখানে কোনো বিবেক নামে কেউ কাজ করতো? হ্যাঁ হ্যাঁ, বিবেককে আমি চিনি তো। ও এই সার্কাসেই কাজ করতো। কেন, কি হয়েছে? কি কাজ করতো বলতে পারবেন আপনি? দেখুন স্যার, আপনার সঙ্গে সারাদিন ফোনে কথা বললে আমার শো ক্যান্সেল হয়ে যাবে। আমি আপনার কথা আমার মালিককে বলে দিচ্ছি, উনি আপনাকে ফোন করে নেবেন। ঠিক আছে? হ্যালো, অদ্ভুত স্যার, বিল্ডিং এ কোনো গাড়ি দেখলাম না। মনে হয় গুলি এখান থেকেই করা হয়েছিল। দেখছি। হ্যাঁ অভিজিৎ, রেডি আছো? না অভিজিৎ, এখান থেকে টার্গেট ঠিকঠাক লাগছে না। একটু ডান দিকে এসো, ডান দিকে। আর একটু। হ্যাঁ পারফেক্ট পারফেক্ট, এখানে। লেগে গেছে নিশানা। তার মানে হলো সুচি এখানেই ছিল যখন ওর গুলি লাগে। পঙ্কজ, ফ্রেডি, একটু আশেপাশে দেখো ওই স্নাইপার কোনো প্রমাণ ফেলে গেছে কিনা। কিন্তু ভাই দয়া, এখানে তো কোনো স্পিড ব্রেকারও নেই। সে এমন কোন স্নাইপার হবে যে ওই বিল্ডিং এ বসে এত দ্রুত যাওয়া কোনো গাড়িতে নিশানা লাগাবে যেটা সুচির ঘাড়ে গিয়ে লাগবে। হ্যাঁ এটা তো সত্যি। আশুতোষ,
যখন তোমার গাড়িটা এখানে ছিল, হ্যাঁ তখন কোনো কারণে তোমার গাড়িটাকে স্লো করতে হয়েছিল কিংবা দাঁড় করাতে হয়েছিল, কিছু মনে আছে? হ্যাঁ স্যার, আমি যখন ড্রাইভ করছিলাম তো গাড়ির সামনে একটা ভিখারি এসে গেছিল আর আমায় ব্রেক করতে হয়েছিল। ভিখারি? হ্যাঁ, কি হলো? এইদিকে কিচ্ছু নেই স্যার। কিছু নেই? ওদিকেও কিছু নেই স্যার। ওই ভিখারি দেখতে কেমন ছিল? স্যার, ওর এক হাতে তো একটা ক্রাচ ধরা ছিল, অন্য হাতে লাল পোটলা, গলায় গামছা আর মাথায় অর্ধেক টাক ছিল। অভিজিৎ, এই ফ্লাইওভারের নিচে অনেক ভিখারি থাকে, ওদের মধ্যে কেউ একজন হবে। হ্যাঁ, আমি শুনলাম আশুতোষ যা বললো ভিখিরির ব্যাপারে। আমি নিচে গিয়ে দেখছি। এই কে তোমরা? কাকে জিজ্ঞেস করে ওপরে এসছো? তুমি এখানকার ওয়াচম্যান? ডিউটিতে কেন ছিলে না? আমার ইচ্ছে। এই তোমরা কি আমাকে ডিউটি শেখাচ্ছ? সিআইডি। সিআইডি? জানো তোমার জন্য এখানে একজন মহিলার খুন হয়ে গেছে? আমার জন্য খুন? কেউ এই ছাদ থেকে একজন মহিলাকে নিচে গুলি মেরেছে, কি জানো ওই ব্যাপারে? এই দাঁড়া বলছি। স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি। কিচ্ছু করিসনি, কিচ্ছু করিসনি তুই। চল। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। কেন ভয় পেয়েছিলি? কি জানিস এই খুনের ব্যাপারে? স্যার আমি টাকা নিয়েছিলাম, কিন্তু এটা বলেনি যে ও কাউকে খুন করতে চলেছে স্যার। কে ছিল ওই লোকটা? আগে কোনোদিনও দেখিনি স্যার। ও বলেছিল যে ও বিল্ডিং এর ছাদে গিয়ে ওর গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে চায়। স্যার ও 2 ঘন্টার জন্য 15,000 টাকা দিয়েছিল স্যার। আমি তো এত টাকা এক মাসেও কামাইনি স্যার কোনোদিনও। স্যার ও হেলমেট পরেছিল আর চোখে চশমাও ছিল। আরে ভাই শোনো। ও দাদা, আচ্ছা এখানে এমন কাউকে তোমরা দেখেছো যে মাথায় লাল গামছা বাঁধে, লাল রঙের একটা বোঁচকা আছে আর লাঠির সাহায্যে হাঁটেও? আরে দাদা শোনো, এমন কাউকে দেখেছো যে মাথায় লাল রঙের গামছা বাঁধে, লাল রঙের একটা বোঁচকাও রাখে আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে? দেখোনি? আরে ভাই শোনো, আরে ভাই শোনো, একটু কথা আছে। এই যে আরে এই কি করছো ভাই? দাঁড়াও। আরে ভাই দাঁড়াও। আমি কিছু করিনি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোনো কিছু চুরি করিনি, আমি একজন ভিখারি। আরে ছেড়ে না তুই আমাকে। ল্যাংড়া সাজার নাটক করছিস? তুই জানিস ল্যাংড়াদের কতটা কষ্ট হয়? আরে কতবার করে বলবো, আমার কাছে কিছু নেই, আমি রাস্তার ভিখারি, আমি সত্যি বলছি। এই, তুই সেদিন ইচ্ছে করে লাল গাড়ির সামনে পড়েছিলি না? কোন লাল গাড়ি? আমি কোনো লাল গাড়ির সাথে আসিনি তো। স্যার, এটা কি গুন্ডামি হচ্ছে? আপনি ওকে ছেড়ে দিন, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি বলে দিচ্ছি কিন্তু। এই, সর। আমি সিআইডি থেকে। আরে কোথায় পালাচ্ছিস? দাঁড়া। ভদ্রভাবে বলে দে, না হলে আমি রেগে গেলে কিন্তু এর ফল খুবই খারাপ হবে। স্যার, আপনি যদি সত্যি সিআইডির লোক হন, আমি সব বলছি। একটা লোক আমাকে টাকা দিয়েছিল এসব করার জন্য, আর ও বলেছিল যে যখনই একটা লাল গাড়ি আসবে তার সামনে পড়ে যেতে, তাই আমি করেছিলাম স্যার। তুই কি করে জানলি যে লাল গাড়ি কখন আসবে? ওই ছাদে একটা লোক দাঁড়িয়ে আমাকে ইশারা করছিল, ওই রকমই। ও যে ইশারা করবে আমি তখনই লাল গাড়ির সামনে উল্টে পড়ে যাব। প্ল্যান ছিল স্যার। জানিস একটা মহিলার খুন হয়ে গেছে তোর এই প্ল্যানের জন্য? সাহেব, সাহেব আমাকে ক্ষমা করে দিন। দেখুন আমি রাস্তার একজন ভিখারি। ঠিক আছে, তুই এটা বল ওই লোকটা দেখতে কেমন ছিল? ওই স্যার, ও হেলমেট পরেছিল, মোটরসাইকেলে এসেছিল, আমি তো ওর মুখটা দেখতেই পাইনি। আরে ভাই কিছু তো দেখেছিলি, কিছু তো শুনেছিলি। ওর একটা ফোন এসেছিল, ফোনে বলছিল যে তাড়াতাড়ি দেখা করতে এসো, আর উত্তরে বললো যে আমি ওখানে পৌঁছচ্ছি। কোথায় কোথায় পৌঁছতে বলছিল, তোর মনে আছে কিছু? হ্যাঁ, মনে পড়েছে, ভান্ডুপ মিল। ভান্ডুপ মিল? ভান্ডুপ মিল? আচ্ছা,
ঠিক আছে, ঠিক আছে, ফিরে এসো। আমি স্যারকে ইনফর্ম করছি। ওকে স্যার। হ্যাঁ অভিজিৎ ভান্ডব মিল থেকে ফিরে আসছে। ও বলছে যে মিল একদম ফাঁকা পড়ে আছে, কোনো প্রমাণই ওর হাতে পড়েনি। খুনি তো ওখান থেকেই পালিয়ে গেছে। হতে পারে অভিজিৎ পৌঁছানোর আগেই ওখান থেকে ও পালিয়ে গেছে। পঙ্কজ, হ্যাঁ স্যার। পঙ্কজ একটা কাজ করো, যখন সুচির গুলি লেগেছিল ঠিক ওই সময়ে ওই এরিয়াতে কতগুলো মোবাইল অ্যাক্টিভ ছিল খোঁজ নাও। স্নাইপারের ফোন ওদের মধ্যেই কারোর হবে। স্যার। হ্যাঁ হ্যাঁ পঙ্কজ, এটাও দেখো ওর মধ্যে কতজন লোক ভান্ডুপ মিলে গেছিল। স্যার। স্যার, এ হলো শৈলী, এনজিওর অ্যাকাউন্টেন্ট। সুচি একটা এনজিওতে কাজ করত। ও ওখানে একজন অ্যাকাউন্টেন্টের পর্দা ফাঁস করে দিয়েছিল। আর এ হলো পৃথ্বী, যার বিরুদ্ধে সুচি রিপোর্ট লিখিয়েছিল। সুচি পুলিশে কমপ্লেনও করেছিল ওর বিরুদ্ধে। কিছুদিনের জন্য জেলেও গেছিল। আপনারা কি করে ভাবলেন যে সুচির মৃত্যুর জন্য আমি দায়ী? হ্যাঁ স্যার, আমিও তো এমন কিছুই করিনি। আমি তো কারোর মার্ডার করিনি স্যার। শেলি, তোমার চাকরি চলে গেছিল সুচির জন্যে, আর তারপর থেকে তোমার এখনো পর্যন্ত কোনো চাকরি পাওইনি। ধার করে করে সংসারে খরচা চালাচ্ছ তুমি। হ্যাঁ, আর প্রীতি, এক সপ্তাহ তুমি জেলে ছিলে। নিজের এরিয়াতে তোমার খুব বদনাম হয়েছে, তাই তো? তো তো কি হয়েছে? যদি আমার কোনো বদনামের ভয় থাকতো তাহলে বাড়ি বদলে নিতাম। কারণ মার্ডার করতে যাবোই বা কেন আমি? আর স্যার, এমনটা নয় যে আমি কোথাও চাকরি পাচ্ছি না। বলতে পারেন আমি আমার মতো কোথাও চাকরি পাচ্ছি না, এই জন্য আমি কোথাও জয়েন করছি না। আপনাদের আশুতোষ আর তার নতুন স্ত্রী, তাকে এসব প্রশ্ন করা উচিত। ওদের জীবন সুখী নয়, কিন্তু সবাইকে দেখিয়ে বেড়ায়। আশুতোষ তো সুচির কাছে ফিরে যেতে চাইছে। হয়তো ও নতুন স্ত্রীকে নিয়ে খুশি নয়, তাই। আর স্যার, সুচির না ওর ভাইয়ের সাথেও বনিবনা ছিল না, সব সময় না ফোনে ঝগড়া করতে থাকতো। আচ্ছা, আর কি ব্যাপার নিয়ে ঝগড়া হতো এদের দুই ভাই বোনের মধ্যে? আসলে স্যার, দীনেশ আশুতোষকে হুমকি দিয়েছিল ও সুচির থেকে দূরে থাকার জন্য। হয়তো সুচির এটা পছন্দ হয়নি। আর স্যার, ও আমাকে আর একটা কথা বলেছিল, মেয়েকা হিংসে করে ওর আর আশুতোষের মেলামেশায়। 100% মনে হয় এদের মধ্যেই কেউ একজন ওকে মার্ডার করেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, যেতে পারো তোমরা দুজন, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, যতক্ষণ না আমাদের ইনভেস্টিগেশন শেষ হচ্ছে তোমরা শহর ছেড়ে বাইরে যাবে না। এই কেসে কারোর কথার উপর ভরসাই করতে পারছি না স্যার। মনে হচ্ছে সবাই মিথ্যে কথা বলছে। হ্যাঁ, সে যেই হোক খুব বড় প্ল্যানিং করেছিল। প্রথমে ভিখারিকে টাকা দিয়েছে, একটা ওয়াচম্যানকে হায়ার করেছে, আর তারপরে স্নাইপারকে হায়ার করেছিল। আর ঠিক সময় আসতেই ও সুচিকে গুলি করে মারে। স্যার। হ্যাঁ স্যার, যে সময় ওর ওপর গুলি চালানো হয়েছিল স্যার, তখন ব্রিজের আশেপাশে 2000 লোকের মোবাইল অ্যাক্টিভ ছিল। তাহলে ওই সময় কোন মোবাইল ফোন পান্ডু মিলের দিকে গিয়েছিল? একটা নাম্বার গিয়েছিল, কিন্তু সেটা প্রাইভেট নাম্বার, তাই ট্র্যাক করতে পারিনি। আর কি বলতে পারো এই নম্বরের ব্যাপারে? এটাই স্যার, ওটা মিল অব্দি গেছিল কিন্তু দাঁড়ায়নি। ওটা সোজা কামরি ব্রিজের দিকে চলে গেছিল, আর ওখান থেকে সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। কামরি ব্রিজ? স্যার, বিবেকের লাশটাও তো আমরা ওখানেই পেয়েছি। এটা কোনো কোইন্সিডেন্ট হতে পারে না? রাজস্থানে বিবেকের বাড়িতে ফোন করি, ওর ব্যাপারে পুলিশ কি ইনফরমেশন জোগাড় করলো জানতে হবে। দয়া, এই বিবেকও তো খুনি হতে পারে। কেউ বিবেককে খুন করে দিয়েছে? একজন খুনির খুন? অনেক কিছুই হতে পারে ফেডরিক। এই কেসে অনেক আরে তুই বারবার পালাস কেন? হ্যাঁ, বারবার আপনারা আমার পিছনে পড়ে আছেন কেন? পিছনে তোর পড়ে সঙ্গে আছেন কথা কেন? আছে। আমি কিছু কথা বলতে চাই না। অনেক হয়ে গেছে স্যার, আপনারা আমাদের এইভাবে বিরক্ত করতে পারেন কেউ না। তোমাদের জ্বালাতন করছে না, আমরা নিজেদের কাজ করছি। যাও। কিছু শুনতে চাই না, যান এখান থেকে।
আরে একজনের খুন হয়েছে, তোমরা কি বুঝতে পারছো না? হ্যাঁ, তা কি হয়েছে? আমরা কি খুন করেছি নাকি? হ্যাঁ, আমরা গরিব মানুষ, ভিক্ষা করে খাই, তার মানে কি আপনারা আমাদের উপর দোষ দিয়ে দেবেন? হ্যাঁ, দেখুন না। অভিজিৎ, তুমি ঠিক আছো? আরে না, ও নো, রক্ত বেরোচ্ছে। কি করলে তোমরা? হ্যাঁ, এই দেখ, এই লোকটা টাকা দিয়েছিল তোকে। স্যার, ও মারা গেছে। হ্যাঁ, ও মারা গেছে। ভালো করে দেখ, এটা কি সেই লোকটা যে তোকে গাড়ির সামনে করতে বলেছিল? একটু জুম জুম করুন। এমন ঘড়ি তো ও পড়েছিল। হতে পারে যে লোকটা একে টাকা দিয়েছে সেই প্রমাণটা লোপাট করার জন্য ওকেও মেরে দিয়েছে। চালায় বললাম আমি, ধরেছে তো চাকরি। হ্যাঁ পঙ্কজ, হ্যাঁ, আচ্ছা, ও ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। পঙ্কজের ফোন ছিল, বলছিল যে বিবেক রাজস্থানে কোনো সার্কাসে কাজ করত, নিশানাবাদ ছিল। 1 মাস আগে ও সার্কাসের চাকরি ছেড়ে দিয়েছিল। বলেছিল মুম্বাইতে একটা বড় চাকরি পেয়েছে ও। আর হ্যাঁ, যাওয়ার সময় ওই রাইফেলটা ওটাও চুরি করে নিয়ে গেছিল। রাইফেল চুরি করে এনেছিল? হয়তো সুচির সুপারি নিয়ে এখানে এসেছিল, আর দোকানে এই জন্য কাজ করতো যাতে ওকে কেউ সন্দেহ না করে। হ্যাঁ, আর এই পুরো ষড়যন্ত্রের যে মাস্টার মাইন্ড, সে নিশ্চয়ই রাজস্থানে গেছিল বিবেককে সুপারি দেওয়ার জন্য। কে হতে পারে এই মাস্টার মাইন্ড, যাকে চোখের সামনে দেখেও ধরতে পারছি না? আরে মিস্টার আশু। স্যার, আপনারা এখানে? মিস্টার আশু, ওই লোকটার ব্যাপারে জানতে পেরে গেছি যে সুচিকে গুলি করেছিল। ওয়াও, দ্যাটস আ গ্রেট নিউজ। আপনারা ধরেছেন ওনাকে? বিবেক নাম ওর। আপনারা কোনো বিবেককে চেনেন? না তো। অদ্ভুত ব্যাপার, আপনি কোনো বিবেককে চেনেন না, কিন্তু 15 বার কল করেছেন আপনি আপনার ফোন থেকে বিবেককে। কি বলছেন? আমি যখন বলছি কোনো বিবেককে জানি না, তাহলে আমি ওকে ফোন কেন করবো স্যার? শুধু এটাই নয়, ওর সঙ্গে দেখা করতে তুমি রাজস্থানেও গিয়েছিলে। সার্কাসে ওর গুলি চালানোর ক্ষমতাটা দেখে তোমার এত পছন্দ হয়েছিল যে সুচিকে মারার কন্ট্রাক্টও দিয়ে দিয়েছিল ওকে। 1 মিনিট স্যার, 1 মিনিট। এটা সত্যি যে একটা বিজনেস ট্রিপের জন্য আমি রাজস্থান গিয়েছিলাম, কিন্তু আমি কোনো সার্কাসে যাইনি স্যার। আর আমি যখন কোনো বিবেককে চিনি না, তো তাকে ফোন কেন করবো? তাহলে কি তোমার এই ফোন রেকর্ড মিথ্যে কথা বলছে? স্যার, এটা হতে পারে কি আমার ফোন থেকে অন্য কেউ ওকে ফোনটা করেছে আমার না থাকার সুযোগে। আচ্ছা, তাহলে কি আপনি আপনার ফোন যে কোনো জায়গাতে ফেলে রাখেন নাকি? না স্যার। হ্যাঁ ডক্টর। আচ্ছা, ঠিক আছে ডক্টর। ওকে ডক্টর। ডক্টর সালুখের ফোন ছিল, আমাদের ফরেন্সিক ল্যাবে যেতে বলেছেন আশুতোষকে নিয়ে। বস, মেয়েটা এইখানে বসেছিল, এই সিটে। আর এই অংশটা হচ্ছে সিটের পেছনের দিকটা, আর এটা হচ্ছে লিভার, যার দ্বারা সিটটা আগে পিছে হয়। আর এই লিভারটাকে জাম করে দেওয়া হয়েছিল। এই দেখো, লিভার জাম করে দিয়েছে। হ্যাঁ, তাই তো। বাস এইটুকুই স্যার, সেই জন্য আপনি আমাদেরকে ডেকে আনলেন? পঙ্কজ, তুমি একটু আমার কথাটা শোনো। সূত্র এইটা নয় যে লিভারটা আটকে দেওয়া হয়েছে, সূত্রটা এই যে এটাকে জেনে বুঝে আটকে দেওয়া হয়েছে। কিন্তু স্যার, কেউ জেনে বুঝে সিটটাকে খারাপ করবে কেন? এটাও তো আমরাও ভাবছিলাম। আশুতোষ, তোমার এই গাড়ির সিট কবে থেকে এরকম হয়ে আছে? মানে কবে থেকে পেছনে আটকে আছে? স্যার, পরশু রাত অবধি তো ঠিক ছিল, কিন্তু কাল সকালে যখন বেরোলাম তখন রিক্লাইন কাজ করছিল না। আমার হাতে ঠিক করার মতো অত সময় ছিল না বলে এমনি বেরিয়ে গেলাম। ডক্টর সালুখে, সিটটা খারাপ হওয়া এই কেসটার সাথে কি সম্পর্ক? সম্পর্ক আছে ফ্রেডি। সম্পর্কটা হচ্ছে এইটা যে খুনি চাইছিল সিটটা পেছনে হেলে থাকে, সুচির পজিশনটা এইরকম থাকবে পেছনের দিকে। স্যার, ও যদি সামনে বসতো বা পেছনে বসতো তাতে খুনির কি এসে যায়? খুনির তো গুলি করারই ছিল। পঙ্কজ, তুমি এক কাজ করো, এখানে তুমি গাড়ির সিটটায় বসো। সারিকা, তুমি সুচির জায়গায় বসো। এবার
ধরে নাও আমি সুচি, আমি যখন এই সিটটায় বসেছিলাম তখন আমার মাথাটা এরকম ছিল। বস, সুচির এইভাবে বসার সুবিধাটা খুনি তখনই পাবে যখন ওর এম সুচি নয়, ড্রাইভিং সিটে বসা লোকটি হবে, মানে আশুতোষ হওয়ার কথা। কিন্তু আশুতোষকে কোনো কারণে খুব ব্রেক চাপতে হয়, ব্রেকের কারণে ঝটকা লাগে, আর সেই ঝটকায় সুচি ঝুঁকে যায়। আর বস, আশুতোষকে লাগার পরিবর্তে সুচির গুলি লাগে। স্যার, তার মানে আশুতোষ খুনি নয়, কিন্তু কেউ ওর খুন করতে চাইছিল। দয়া, আশুতোষ, হ্যাঁ স্যার। তুমি একটা কথা বলো, তোমার কি কোনো শত্রু আছে? এমন কোনো শত্রু যে তোমাকে প্রাণে মেরে ফেলতে চায়? ভেবে চিনতে বলো, ভাবো। না স্যার, আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই। না আশুতোষ, কেউ তো নিশ্চয়ই হবে যে তোমাকে প্রাণে মেরে ফেলতে চায়, তোমার সিটের লিভারটা জাম করে দিয়েছে। না স্যার, এটা তো হতেই পারে না, কারণ এই গাড়িটার একটাই মাত্র চাবি, আর সেটা সবসময় আমার কাছেই থাকে। আমি তো কিছুই বুঝতে পারছি না আমি স্যার, যে এসব কি করে হলো। কোনো ব্যাপার নয় আশুতোষ, ও যেই হোক না কেন আমরা খোঁজার চেষ্টা করব যে কে তোমাকে মারার চেষ্টা করছে। ঠিক আছে, চলো যাই, চলে এসো। হ্যাঁ স্যার। স্যার স্যার, আমরা আশুতোষকে ছেড়ে দিলাম কেন? খুনি যদি আবার ওর ওপর আক্রমণ করে তাহলে? দেখে যাও তুমি পঙ্কজ, এবার আমরা আশুতোষের প্রতিটা মুভমেন্ট ট্র্যাক করব, সব কথা আমরা শুনতে পাবো। স্যার, সেটা কিভাবে? দয়া যে ট্রান্সমিটার বাগ লাগিয়ে দিয়েছে। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, ওকে, চলে এসো বাড়িতে। ওখানে? কিন্তু ওই জায়গাটা তো বন্ধ না? ঠিক আছে, আসছি। এটা কি করছো? গান? মাই গড, গুলির আওয়াজ পেলাম। দয়া, তাড়াতাড়ি চলো, আবার একটা যেন খুন না হয়। স্যার, এই তো আমরা পৌঁছচ্ছি। স্যার, আমাদের যে এই সাসপেক্ট আছে, এক্ষুনি খবর পেলাম যে ও রাজস্থান গিয়েছিল আশুতোষকে ফলো করতে করতে। ও তো আশুতোষের খুব কাছের লোক ছিল। দিনেশ, স্যার, আমি সুচির ভাই। মরে গেছে স্যার। আমি কিছু করিনি স্যার।
এ আমাকে মারতে চেয়েছিল। এই এই আমায় মারতে চেয়েছিল। কেন মারতে চেয়েছিল এ? স্যার এর মনে হতো যে এর বোনের সর্বনাশের জন্য আমিই দায়ী। বিয়ের পর সুচি ডিপ্রেশনে চলে গেছিল, আর তাই ও নিজেই নিজেকে মারারও চেষ্টা করেছিল। আর এই সমস্ত আমি কিছুই জানতাম না স্যার, একদমই জানতাম না। আর আমার এই না জানার কারণেই এই দুজনের মৃত্যুর কারণ আমি হয়ে গেলাম স্যার। এটা সম্পূর্ণ না জানার কারণে। পঙ্কজ, একে ছায়া নিয়ে বসাও, পেটেক ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। গল্পে একটা নতুন টুইস্ট। আশুতোষ, এটা কি চেনো? না স্যার, আমি ঠিক জানি না। জানো না? এক্ষুনি জেনে যাবে। পঙ্কজ, চেক করো ওকে। কিন্তু কেন? হাত উঁচু করুন, জানতে পেরে যাবেন আপনি। স্যার আমি তো কিচ্ছু করিনি, আমি নিরপরাধ। আপনারা কেন আমার তল্লাশি নিচ্ছেন? আমার কথা বিশ্বাস করুন স্যার, আমার কাছে কিচ্ছু। স্যার এই নিন ও রাবার বুলেটস। আমি জানি না স্যার যে এর থেকে কি প্রমাণ হচ্ছে। কি প্রমাণ হয়? হ্যাঁ, তুমি এই বন্দুক দিয়ে দিনেশের খুন করেছো, আসল বুলেট দিয়ে। হ্যাঁ, তাহলে এই গানটা কি করে এলো তোমার কাছে? আর ওই নকল রাবার বুলেট, ওটা কি করে ফায়ার হলো আর কখন? স্যার প্ল্যান আমিই করেছিলাম, A to Z পুরো প্ল্যান আমার। সুচির মৃত্যু, দিনেশের মৃত্যু, আর ওই প্ল্যানটাও এই জন্য যে আপনাদের মনে হয় যে সুচির মৃত্যুটা ভুল করে হয়েছে, কিন্তু আসল টার্গেট আমিই ছিলাম। আর আপনাদের সন্দেহ যাতে দিনেশের উপর যায়। কিন্তু সমস্ত প্ল্যানটা নষ্ট হয়ে গেল, সবকিছু জ্বলে গেল। কেন মেরেছো তুমি সুচিকে? সুচিকে মেরে তুমি কি পেলে? সুচি আমার মেয়ে রুহিকে নিয়ে চিরকালের জন্য দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিল, আর এই কথাটাও আমার কাছে লুকিয়েছিল। আপনারাই বলুন স্যার, আমার একমাত্র মেয়েকে নিজের থেকে দূর কিভাবে করতে দিতাম? আর সেই জন্য তুমি বিবেক মানে একজন শার্প শুটারকে টাকা দিয়েছো নিজের স্ত্রী সুচিকে মেরে ফেলার জন্য, আর যেই ও তোমার কাজ শেষ করেছে ওকেও মেরে দিয়েছো। তুমি দিনেশকে কি এমন কথা বলেছিলে যে ও মারার জন্য তোমাকে এখানে চলে এলো? আমি আমার ওয়াইফকে দিনেশের কাছে পাঠালাম। কি? হ্যাঁ দিনেশ, আমি এক্ষুনি জানতে পারলাম যে আশুতোষই তোমার বোনকে মেরেছে, আর ও তোমাকেও মারতে চায়। না না, আমি ওকে ছাড়বো না, মেরেই ফেলবো আমি ওকে। দিনেশ পাগল হয়ে গেছো নাকি? খুন করবে তুমি? ও আমার বোনকে মেরে ফেলেছে, আমি ওকে ছাড়বো না। আমার বোনকে এভাবে মেরে ফেলার আগেও একবারও ভাবলো না। না, যাই হয়ে যাক না কেন আমি ওকে ছাড়বো না, দিনেশ, আমি ওকে কিছুতেই দিনেশ, ছাড়বো না। দাঁড়াও, আমার কথা শোনো। আর সুযোগ পেয়ে ওর বন্দুকটা বদলে দিল। তাহলে দিনেশ তোমার উপর যে গুলিটা চালাচ্ছিল সেটা নকল ছিল? হ্যাঁ, মারপিটের সময় আমি ওই গানটা বদলে দিয়েছিলাম, যাতে আপনাদের মনে হয় কি আত্মরক্ষার জন্য আমি দিনেশকে মেরেছিলাম, আর আপনাদের সামনে আমি নিরপরাধ বলে সাব্যস্ত হই। কি রেখে গেলে তোমার ছেলের জন্য? না মা না বাবা। ওই সন্তানকে পাওয়ার জন্য তুমি ওরই মাকে মেরে ফেলেছো, আর এই অপরাধে তুমিও আজীবন জেলের গড়াদের পেছনে থাকবে। বলো আশুতোষ, কি পেলে তুমি নিজের ছেলেকে এভাবে অনাথ করে? কি পেলে?
কে 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 ওখানে? আরে কোথায় উধাও হয়ে গেল? হীরা, আরে হীরা, লাইট অফ হয়ে গেল কেন? দেখ তো। কি হচ্ছে এখানে? এটা কি ধরনের প্রশ্ন? আপনারা কি দেখতে পাচ্ছেন না আমার ভাই আরিয়ানের মৃত্যু হয়েছে? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। কত তাড়াহুড়ো রয়েছে আপনাদের আরিয়ানের শেষকৃত্য করার জন্য। আপনি কে? আমার নাম তো শিশির, কিন্তু আপনারা কি এভাবে অসভ্যের মতো আমাদের সাথে কথা বলছেন? সিআইডি, আর আমাদের সন্দেহ যে আরিয়ানকে খুন করা হয়েছে। সিআইডি, আপনারা বোধহয় কোথাও ভুল করছেন। আমি মীনাক্ষী দেবী, এই বাড়ির ওনার। এখানে কারোর মার্ডার হয়নি। কিন্তু যে এক মিনিট, আপনাদের কিছু প্রশ্ন করার আগে আমি এটা বলতে চাই যে আপনারা এই সময় আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন, তাও আনইনভাইটেড, মানে বিনা আমন্ত্রণে। বিনা আমন্ত্রণে আমরা আসেনি, আমাদের ফোন করা হয়েছিল। এটা বলা হয়েছে যে আরিয়ানকে খুন করা হয়েছে। হোয়াট ননসেন্স! কে করেছে ফোন? তিনি ওনার নাম হলো হীরা। হীরা? তোমার এত বড় সাহস! আমি বারণ করা সত্ত্বেও তুমি ওনাদের এখানে ডেকেছো? কেন মীনাক্ষী দেবী, আপনি কি চান না আপনার ছেলের খুনি ধরা পড়ুক? এরকম আবার হয়নি তো যে আপনাদেরই কোনো আপনজন সেই এই খুনটা করেছে আর আপনি তাকে আড়াল করতে চাইছেন? ব্যাস, আমি আমার পরিবারের উপর এই জঘন্য দোষারোপ সহ্য করব না। তাহলে কি কারণ ছিল সিআইডি কে না কল করার? কারণ এটাই যে যে আমি যদি আপনাদের বলি যে আমার ছেলে আরিয়ানকে খুন কে করেছে, আপনারা সেটা বিশ্বাস করতেন না আর ধরতেও পারতেন না তাকে। মীনাক্ষী দেবী, পৃথিবীতে এমন কোনো খুনি নেই যাকে আমরা ধরতে পারি না। নাম বলুন। নামই তো নেই ওর। আমার ছেলের খুন একটা সাপের আত্মা করেছে। কি বলছেন? কি? সাপের আত্মা? হ্যাঁ, ওই সাপটা মরার পর আমার ছেলের ওপর বদলা নিচ্ছে ভূত হয়ে। বিশ্বাস করছেন না তো আমার কথা? তাহলে দেখুন, আমার ছেলের গলায় সাপের ছোবলের চিহ্ন আছে। দেখুন ম্যাডাম, মীনাক্ষী দেবী। সরি, মীনাক্ষী দেবী, সিআইডি সাক্ষী, প্রমাণ আর সূত্রের ওপর নির্ভর করে। ভূত প্রেতের গল্প বিশ্বাস করে না। স্যার, আসলে আমরা এখানে সুইমিং পুল করতে গিয়ে সাপের বাসা পেয়েছিলাম। আরিয়ান তার উপর কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দিয়েছিল। স্যার, সব সাপ মারা গেছে, এখন ওরা ফিরে এসেছে ভূত হয়ে প্রতিশোধ নিতে। ভূত? আপনি স্যার, এ আমার ওয়াইফ নয়না। কিন্তু আমি আর আরিয়ান তো দেখেছিলাম ওই ভূতটাকে। শেষ পর্যন্ত ওই সাপ আমার স্বামীকে মেরে ফেললো। আমি তো একজন তান্ত্রিককেও ডেকেছিলাম যাতে বাড়ি শুদ্ধিকরণ করতে পারি, কিন্তু উনিও সাপের আত্মাকে তাড়াতে পারেননি। স্যার, সবাই বাড়ি ছেড়ে চলে গেছে, শুধুমাত্র এরা দুজন ছাড়া। এরা আমাদের বাড়ির অনেক পুরনো মানুষ। হীরা, হীরা, তোমার এরকম কেন মনে হচ্ছে যে আরিয়ান খুন হয়েছে? তোমার কি এই সাপে কাটার বিষয়টা বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ স্যার,
তবে সাপের বদলে আমি বিশ্বাস করি না। যেহেতু এই পরিবারের আমি নুন খেয়েছি, তাই আর না বলে থাকতে পারলাম না, তাই আপনাদের ডেকে নিয়েছি। যাতে আসল খুনি ধরা পড়ে। ভালো করেছেন। অন্তত কেউ তো একজন আছে এই ঘরে যে সেন্সেবল কথা বলছে। সেন্সিবল কথা বলছে? যদি আপনাদের আমাদের কথা ইনসেন্সিবল লাগে আর ওদের কথা সেন্সিবল লাগে, তাহলে বলুন আমার ছেলের গলায় সাপের দাঁতের চিহ্ন কি করে এলো? সেটারই তো তদন্ত করতে চাইছি আমরা, মীনাক্ষী দেবী। আর আপনারা সবাই মন দিয়ে শুনুন, যতক্ষণ না আমাদের তদন্ত শেষ হচ্ছে আমরা আপনাদের সকলকে সন্দেহের তালিকায় রাখছি। সেই জায়গাটা দেখতে চাই যেখানে আরিয়ানকে সাপে কামড়েছিল। স্যার রাত্রিবেলা ওর সুইমিং করা ভীষণ পছন্দ ছিল। আরিয়ান এখানে রাত্রে সুইমিং করতে এসেছিল আর ওর মৃত্যুর খবর আপনারা পেলেন সকালে। আপনাদের কি জ্ঞান ছিল না? আমরা সবাই একটা হসপিটালের ওপেনিং এর জন্য দিল্লি গিয়েছিলাম, আজ সকালেই ফিরেছি। একটা মিটিং এর কারণে ও আমাদের সাথে যেতে পারেনি। তার মানে আপনি বলতে চাইছেন আরিয়ান বাড়িতে একা ছিল আর কাজের লোকেরা বাড়িতেই ছিল? হ্যাঁ স্যার, ছোটবাবু আমাকে 10টায় ছুটি দিয়ে দিয়েছে। আমি আমার ঘরে শুতে চলে গিয়েছিলাম। বাংলোর ওইদিকে? হ্যাঁ। মানে আরিয়ান যদি এখান থেকে সাহায্যের জন্য আওয়াজ দিয়ে থাকে বা চিৎকারও করে থাকে, কেউ শুনতেই পায়নি। আরে হীরা, লাইট কেন অফ হয়ে গেল রে? আচ্ছা হীরা, আরিয়ানকে সকালবেলা তুমি কটার সময় দেখেছিলে? সকাল 6টার সময়, যখন আমি ওনাকে চা দিতে গিয়েছিলাম। আচ্ছা, আপনারা সবাই দিল্লি গিয়েছিলেন কোন হসপিটালের উদ্বোধনের জন্য? স্যার আমাদের নিজেদের হসপিটাল। আমার বাবা ডাক্তার ছিলেন, আর তারপর আমার ভাইও, আমার ওয়াইফও ডক্টর। স্যার আমার ছেলে সচিন আর আরিয়ানের মেয়ে বিনীতা, এই দুজনও একসাথে মেডিকেল পড়ছে বস্টনে। অ্যামেজিং, আশ্চর্য ব্যাপার। বাড়ির সবাই ডাক্তার অথচ এতটা অন্ধবিশ্বাস। স্যার। হ্যাঁ হ্যাঁ অভিজিৎ। স্যার এখানে তো সাপের গর্ত রয়েছে। হ্যাঁ, এর ভেতরে সাপ থাকতে পারে। আসলে সাপ পিঁপড়ে আর পোকাদের ঘরের মধ্যেই নিজেদের ঘর বানিয়ে থাকে। এমনটা নয় তো যে আরিয়ানকে সাপেই কামড়েছে আর এই সাপের আত্মার কথা এনারা বলছেন? সেটাই হতে পারে অভিজিৎ। স্যার আরিয়ানকে সাপ সুইমিং পুলে কামড়েছিল, তাহলে হতে পারে সাপের চামড়া, লালা কিংবা সাপের বিষ সুইমিং পুলে জলের মধ্যে পাওয়া যেতে পারে। একটা কাজ করি আমরা, এই সুইমিং পুলের জলের স্যাম্পলটা নিয়ে নিই, ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আরে দেখো 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, তুমি তো কোনো কথাই বলছো না। কি বলবো ভাই, এই কেসটা এত কনফিউজিং, কিছু বলতেই পারছি না। এক কাজ করো, তোমরা একটু বিশ্রাম করো, আমি ততক্ষণ আমার মাথাটা একটু ঠান্ডা করে। আমরা কি এখানে মজা করতে এসেছি? আরে আমি কখন সেটা বললাম? তাছাড়া আর কি বলছো? আরে ভাই তুমি, আচ্ছা ছাড়ো। বস বস যতটুকু জানতে পেরেছি ততটুকু বলে দিচ্ছি, কিন্তু প্লিজ কোনো সওয়াল জবাব করবে না প্লিজ। দেখো বস, ওই সুইমিং পুলের যে জলের স্যাম্পল ছিল না, ওতে এমন কিচ্ছু পাওয়া যায়নি যা থেকে কিছু জানতে পারি। কিচ্ছু নেই, না কোনো সাপের চামড়ার টুকরো, না কোনো বিষ আছে সেখানে, কিচ্ছু নেই যা দিয়ে কিছু জানতে পারবো বস, কিচ্ছু নেই। তাহলে ওর মধ্যে কনফিউজিং কি আছে? ব্যাপারটা একদম পরিষ্কার স্যার। পুলের মধ্যে কোনো সাপ টাপ ছিল না, একে খুন করেছে একজন মানুষই। এতে কিসের কনফিউশন? আর খুনি এটা দেখাতে চেয়েছে যে আরিয়ানের মৃত্যু সাপের কামড়ে হয়েছে। বাহ, খুব ভালো। তবে ডক্টর সালুকের দরকার কি বস? দেখো ভাই, ব্যাপারটা যদি এতটাই সহজ হতো তবে আমার মাথাটা এত গরম হয়ে যেত না। যতটা সত্যি এর মধ্যে রয়েছে যে সেটা একটা সাপ, ততটাই সত্যি এই কথাতে রয়েছে যে ওর ঘাড়ে যে সাপে কামড়ানোর চিহ্নটা রয়েছে এটা সত্যিকারের চিহ্ন, মানে সাপেই কামড়েছে। আর এর শরীরে যে বিষটা পাওয়া গেছে সেটা সাপেরই বিষ, কোবরার বিষ ওটা বস। স্যার এইমাত্র তো আপনি বললেন পুলে কোনো সাপ আসেইনি, তাহলে ওর শরীরে কোবরার বিষ কিভাবে এলো? সেটাই তো আমার কনফিউশন ভাই, সেটাই কনফিউশন। তাহলে আপনি বলতে চাইছেন যে কে সত্যিই কোনো
সাপের আত্মাই কামড়েছে, যে পুলের উপর হাওয়াতে ভেসে আসে, জলের মধ্যে টাচ করে আরিয়ানকে খুন করে আর হাওয়াতে মিলিয়েও যায়। আমি কি কথা বলেছি? না, না, আমি আপনি- কি কথা বলেছি? আরে- এটা তুমি ভেবেছো ভাই, এটা তোমার স্বপ্ন। আচ্ছা তুমি এরকম বেকাটারা কথা বলছো কেন? বেকাটারা নয় বস, আমার মাথাটা গোলমাল হয়ে আচ্ছা তাহলে যাচ্ছে। আপনি পরিষ্কার করে বলুন কি বলতে চাইছেন। দয়া, আমি কি বলতে চাইছি সেটা আমিই বুঝতে পারছি না। সেই জন্যই বলেছিলাম কোনো সওয়াল জবাব করবে না, যা বলবো সেটা শুনে নেবে ব্যাস। দেখো সালুকে, একটা কথা বলো, তোমার এটা মনে হচ্ছে না যে তোমার কোনো ভুল হচ্ছে ফরেন্সিক ইনভেস্টিগেশনে? এমন কোনো মিসিং লিংক আছে যেটা তুমি খুঁজে পাচ্ছ না? না হলে দুরকম রেজাল্ট কেন আসবে? আরে ভাই, সেইটাই তো কনফিউশন, দুরকম রেজাল্ট কেন আসবে, কিন্তু এসেছে ব্যাস। বস, সাপের যে আসল বিষ আছে সেইটা, আর এর শরীরে যে বিষটা আছে সেইটা, আমি দুটোকে কম্পেয়ার করেছি। খুব আশ্চর্য একটা জিনিস চোখে পড়লো। এসো দেখাচ্ছি, এসো। এই দেখো, ওর শরীরে যে বিষটা ছিল সেটা বলছে যে এটা প্রথমে অক্সিজেনের সংস্পর্শে এসেছিল। কিন্তু এটা তো হওয়ার কথা নয়, এক্স্যাক্টলি। কারণ সাপের বিষ সোজা মানুষের শরীরের ভেতরে যায়, অক্সিজেনের কন্টাক্টে তো আসে না। হ্যাঁ, তাহলে রহস্যটা কি? আরিয়ানের মৃত্যু না কোনো সাপের কামড়ে হয়েছে, না কোনো লোক ওকে মেরেছে। তাহলে আরিয়ান মারা গেল কিভাবে? বাবা, হ্যাঁ বাবা, ওই বাকি যে কাজগুলো আছে সেগুলো কালকে করে দেব। আমি গিয়ে দ্বিতীয় কেবিন থেকে ঘুরে আসি, ততক্ষণ আপনারা দুজন এদিকটা একটু সামলে নিন। ঠিক আছে বাবা। স্যার, এই এক্সট্রাটা ইম্পসিবল, এটা তো মানুষের দাঁতের এক্স-রে, কিন্তু এই দুটো দাঁত তো সাপের। আরে এটা কি হলো? 1 মিনিট স্যার, আমি গিয়ে দেখছি। আরে এই আওয়াজটা কোত্থেকে আসছে? স্যার, হ্যাঁ, এর পায়েও তো সাপে কামড়ানোর চিহ্ন। আবার সেই সাপ? কি বললেন আপনি? সাপ? হ্যাঁ সাপ। কেন, কি হয়েছে? স্যার, লাইট চলে যাওয়ার আগে আমি আর স্যার এই এক্সট্রাটা দেখছিলাম। এক্সরেতে তো মানুষের দাঁতের সঙ্গে সঙ্গে সাপের দাঁতও দেখতে পাচ্ছি। যদি সাপই হয় তাহলে সাপ 20 তলা বিল্ডিং এ বেয়ে বেয়ে ওপরে উঠেছে, এটা কিভাবে সম্ভব? আপনাকে তো বলেছিলাম সাপেরই আত্মা ওটা, কিন্তু আপনারা তো বিশ্বাস করতে চাইছেন না আমার কথা। স্যার, এই এক্সরেটা নকলও হতে পারে, এসব প্রস্থেটিকের দাঁতও হতে পারে। তোমার বাবা রুমের মধ্যে কি একা ছিল যখন চিৎকার শুনতে পেয়েছিল? হ্যাঁ স্যার। আর কেউ কি রুম থেকে বাইরে বের হয়েছিল? না স্যার। তাহলে খুনি কোনো অন্য রাস্তা দিয়ে এই রুম থেকে বাইরে গিয়েছিল? কিন্তু স্যার, এখানে তো আর অন্য কোনো রাস্তা নেই বাইরে যাওয়ার। নেই কি বলছো? নিশ্চয়ই কোনো রাস্তা আছে, কোনো গোপন পথ। স্যার, হ্যাঁ দয়, স্যার এই দেখুন, দেওয়ালে গর্ত আছে। খুনি তো নয়, কিন্তু সাপ এই গর্ত দিয়ে সহজেই আসতে পারে এই রুমে। তাহলে এই গর্তটা কোথাও তো গিয়ে মিশেছে। কি আছে এই রুমটার পাশে? স্যার, এই রুমের পাশে আরো একটা রুম আছে। পঙ্কজ, ওই স্প্রেটা একটু নিয়ে এসো তো, যেটা সালুকে বানিয়েছে স্নেকস লাইনের জন্য, স্যার। যেটাতে কালার চেঞ্জ করে দেয় যদি স্নেক থাকে। না, এর থেকে এটাই পরিষ্কার যে কোনো সাপ এই রুমে ঢোকেনি। স্যার, পাশের রুম চেক করে দেখলাম ওখানে তো কোনো গর্তই নেই স্যার। তার মানে স্যার এনার মৃত্যু সাপের কামড়ে হয়নি স্যার। স্যার, এই রাহুল আর সচিনও বলল যে
ওরা বাইরের কাউকে যেতে দেখেনি। তাহলে এই খুনটা করলো কে? ডেফিনেটলি সাপের কাজ নয় এটা। অভিজিৎ, মানছি তুমি একজন খুব সিনসিয়ার অফিসার, থ্যাংক ইউ। অনেক দেরিতে আপনি জানতে পারলেন। কিন্তু এবারে তোমার আন্দাজটা ভুল বেরিয়েছে। তো লজ্জায় ফেলে দিল একেবারে। কি ভুল আন্দাজ করেছি? হ্যাঁ, কি ভুল? সেটা এই যে এই শিশিরের মৃত্যুও সাপের কামড়েই হয়েছে। আমরাও শরীর থেকে বিষ পেয়েছি সাপের। এটা কি করে সম্ভব? ক্রাইম সিনে তো কোনো সাপটাপ ছিল না। হ্যাঁ, না সাপ না কোনো মানুষ। শিশির তো রুমে একাই ছিল। সাক্ষীরা সবাই বলল যখন চিৎকার শুনেছিল তারপর ওই রুম থেকে কেউ বেরিয়েও আসেনি। সেই কেসের জট তো ক্রমশ পাকিয়েই যাচ্ছে। না সাপ করেছে না কোনো মানুষ করেছে, তাহলে এই খুন করছে কে? এক্স-রে। এর উত্তর ওই এক্স-রে দেবে যেটা আমরা ক্রাইম সিনে পেয়েছিলাম। একদম ঠিক কথা বলেছো ভাই। আর এই এক্স রেটাতে জবাব দিয়ে দিয়েছে ভাই। আর জবাবটা হচ্ছে এই এক্স রেটা নকল নয়, আসল। স্যার, তাহলে আপনি বলতে চাইছেন যে এই লোকটার দাঁতগুলো? দাঁত, আর এই দাঁতগুলো সাপের দাঁত। তার মানে ডক্টর সালুকা, আপনি এটা বলতে চাইছেন যে অরিজিনাল মানুষের দাঁত যেটা সাপের দাঁতের মতো? না না, আমি কিন্তু তা বলিনি। দেখুন না। স্যার, আপনি যা বলছেন তাতে আমাদের কিছুই মাথায় ঢুকছে না এই কেসে। ঠিক আছে, আমি মেনে নিলাম যে এমন একজন মানুষ আছে যার দাঁত সাপের মতো। তাহলে স্যার ওই রুম থেকে সেই লোকটা গেল কোথায়? ওখানে শুধু একটা গর্ত ছিল, মানে গর্ত দিয়ে লোকটা উধাও হয়ে গেল। আরে তোমার যা মনে আসছে বলছো। আমি এটা কখন বললাম যেটা তুমি বলছো? তাহলে আপনি কি বলতে চাইছেন? কিছু একটা তো বলুন যাতে আমরা এই কেসটা এগোতে পারি। দেখো ভাই, আমি শুধু সত্যিটাই বলতে পারি। আর সত্যিটা এই হচ্ছে বস, যে এই যে এক্স-রেতে দাঁতগুলো আছে এগুলো কিন্তু সাপেরই দাঁত। Yes? Really? Are you sure? Okay, thank you. কি সারিকা, কোনো খবর এলো? স্যার, শিশিরের শরীরে যে বিষ পাওয়া গেছে সেটা ক্রেট সাপের বিষ। এনো, পেট সাপের। আর স্যার, আরিয়ানের শরীরে যে বিষটা রয়েছে সেটা কোবরার। মানে দুটো আলাদা আলাদা সাপ এইসব করছে। তার মানে এটা এই ক্রাইমটা কোনো মানুষই করছে, যে কোবরা আর ক্যারেটের মতো সাপের বিষ খুব সহজেই জোগাড় করতে পারে কোথা থেকে। একটা কথা মাথায় ঢুকছে না, যদিও মানুষ হয়ে থাকে তাহলে গর্ত দিয়ে পালালো কি করে? এই রহস্যের উত্তর হয়তো ওখানেই লুকিয়ে রয়েছে। রেডি? ওই হসপিটালে যতজন লোক কাজ করে প্রত্যেকের তুমি লিস্ট বানাও, প্রত্যেকের ঠিকুজি গোষ্ঠী বের করো। তুমি ওদের ব্যাপারে ডিটেলসে খোঁজ নাও। বাকি পুরো ফ্যামিলি ডিটেলসটাও বার করতে হবে। কি জানি এদের মধ্যেও কারোর কোনো গভীর উদ্দেশ্য আছে। স্যার, পুরো পরিবারের ঠিকুজি বের করে ফেলেছি। বেশ বড় লোকেরা। দুটো হসপিটাল আছে এদের, আর দেশে বিদেশে জায়গায় জায়গায় প্রপার্টিস রয়েছে এদের। তার মানে টাকা মোটিভ হতে পারে। কোনো শত্রুতাও থাকতে পারে স্যার। স্যার, পঙ্কজ চেষ্টা করছে সবকিছু জানার জন্য। আচ্ছা, এই ফ্যামিলিতে নিজেদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল? কিছু জানতে পেরেছো? স্যার, পুরো পরিবার খুবই ভালোবেসে একে অপরের সাথে থাকে, শুধু দুজন বউ ছাড়া। যদিও প্রকাশ্যে ঝগড়া করে না, কিন্তু একে অপরকে খুব একটা পছন্দও করে না। আর এই যে আয়ুষ আর এই যে সচিন, শিশিরের ছেলে, এদের ব্যাপারে কিছু? স্যার, আয়ুষের আমেরিকাতে হসপিটাল খোলার খুব বড় একটা প্ল্যান ছিল। আর ওই দুই ভাই শিশির আর আরিয়ান ওর সাথে এই প্রজেক্টে কাজ করছিল। আর সচিন তো এমনিতেও বাবার সম্পত্তি পেতই। খুনের ব্যাপারে এদের কি বক্তব্য, সেটা কতটা সত্যি জানতে পেরেছো? স্যার, যখন আরিয়ানের খুন হয় এরা সবাই দিল্লিতে ছিলেন। হসপিটালের ইনগ্রেশনের ছবি দেখেছি, আমি চেক করেছি। আর যখন শিশির মারা গেল তখন ওর পরিবার পুরো বাড়িতেই ছিল স্যার, শুধুমাত্র এই সচিন ছাড়া। আর এই দুজন কাজের লোক, ফ্যানি আর হীরা, দুজনেই খুব বিশ্বস্ত স্যার। গত 30 বছর ধরে এই পরিবারের সেবা করছে এরা। হ্যাঁ ফ্রেডি। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। একজন সাপের বিশেষজ্ঞ আছেন মায়রা, একজন স্নেক এক্সপার্ট। হসপিটাল থেকে 5 বার ওনাকে ফোন করা হয়েছে। এমনটা আবার হয়নি তো যে এই ফ্যামিলির থেকে কেউ ফোন করেছিল মায়েরাকে সাপের বীজ জোগাড় করার অর্ডার দিয়েছিল? হতে পারে স্যার। স্যার, হ্যাঁ পঙ্কজ। স্যার, এই লোকটা সব থেকে বড় শত্রুকে পেয়ে গেছি। কেউ? বেন্টো। এই শিশির আর আরিয়ানের মৃত্যুর আগে ওদের মধ্যে খুব বড় ঝগড়া হয়েছিল স্যার। মেন্টো যে বিল্ডার্সদের পয়সা দেয় সুদে? হ্যাঁ স্যার, খারাপ কাজ করার প্রমাণও রাখে না।
অভিজিৎ, এই বেন্টোকে বিউরোতে ডাকো। আর দয়া, স্যার তুমি আর পঙ্কজ গিয়ে ওই হসপিটালে মিস মায়রার সঙ্গে দেখা করো। দেখো কোন বিষ আর কে বানানোর অর্ডার দিয়েছিল ওকে। স্যার স্যার আমি একটু যাচ্ছি, হ্যাঁ আপনি একটু সামলে নেবেন, আমি যাচ্ছি স্যার। এক মিনিট বসো। একটা কথা বলো, তুমি এই সাপে এত ভয় পাও কেন? ভয় পাই না স্যার, এই দেখুন না আমার পাশেই তো বসে রয়েছে, দেখুন আমি ভয় পাই না, ওই একটু আর কি শরীরটা কেমন করে ওঠে, দম বন্ধ হয়ে যায়। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আপনাদের কিভাবে হেল্প করতে পারি? মায়রা দেবী, ইয়েস। আমরা সিআইডি থেকে আসছি। সি হ্যাভ এ সিট। মায়রা দেবী, একটা কেসের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি আপনাকে। দুটো খুন হয়ে গেছে। ও মাই গড, কিন্তু আমি কিভাবে হেল্প করতে পারি? 2 সপ্তাহ আগে RM হসপিটাল থেকে 5 বার ফোন এসেছিল আপনার কাছে। হ্যাঁ এসেছিল, কিন্তু তার সাথে এই কেসের কি সম্পর্ক? এই 2 লোক যে খুন হয়েছে তাদের ওই RM হসপিটালের সঙ্গে সম্পর্ক আছে। ও, এই দুজনের খুন সাপের বিষে হয়েছে। আর ওই খুনটা সাপে কামড়ানোর জন্য হয়নি, কোনো মানুষ ওই বিষ খুনিকে দিয়েছে ওই মার্ডার করে। আপনারা আমাকে সন্দেহ করছেন? আপনাদের মনে হচ্ছে খুনিকে সাহায্য আমি করেছি বিষ সাপ্লাই করে? হ্যাঁ, এরকমই কিছু। এটা বলুন যে হসপিটাল থেকে ওই ফোন কলটা আপনাকে কে করেছিল? শিশির আর আরিয়ান। শিশির আর আরিয়ান? এদের দুজনেরই তো খুন হয়েছে। কেন ফোন কেন করেছিল এরা? ওনারা শুধু আমাকে কলই করেননি, আমার সাথে দেখা করতেও এসেছিলেন। আর বিষ কেনার জন্য নয়, বরং বিষের ওষুধ অ্যান্টিডোট নেওয়ার জন্য। অ্যান্টিডোট? খুব অদ্ভুত কাহিনী শুনিয়েছিল। বলছিল যে কোনো সাপের আত্মা ওনাদের উপরে প্রতিশোধ নিতে চায় অ্যান্ড ওনাদের এই বিষের ওষুধ চাই। তারপরে কি? ওনাদেরকে বললাম যে আমি এসব গল্পে বিশ্বাস করি না। আপনি ওদেরকে ওই অ্যান্টিডোট দিয়েছিলেন কিনা? অ্যান্টিডোট কোথা থেকে দিতাম? ওনারা কিছু এমন অ্যান্টিডোট চাইছিলেন যেটা প্রত্যেকটা সাপের বিষের বিরুদ্ধে কাজ করতে পারে। এরকম কোনো অ্যান্টিডোট হয়ই না। আলাদা আলাদা বিষের জন্য আলাদা আলাদা অ্যান্টিডোট। ওরা দুজনে এখান থেকে খালি হাতে গেছে? হ্যাঁ, অ্যান্ড আই এম সরি, আপনাদেরকেও খালি হাতে যেতে হবে, বিকজ আমার এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। মায়রা ম্যাডাম, জাস্ট ফর মাই জেনারেল নলেজ, যদি কাউকে সাপে কামড়ায় তাহলে তার কি করা উচিত? যদি কাউকে সাপে কামড়ায় তাহলে সবার আগে প্যানিক একদমই করা চলবে না। ডক্টরকে ডাকুন, কিন্তু ডক্টরের আসা অবধি যে পার্টে সাপে কামড়েছে সেটাকে কম্প্রেস করুন। কোনো কাপড় দিয়ে বেঁধে নিন যাতে সেই বিষাক্ত বিষ আপনার পুরো হাতে ছড়িয়ে না পড়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যাওয়া যাক স্যার। চলো, তারপর দেখি এসিপি স্যার মেন্টর থেকে কি জানতে পারলেন। হ্যাঁ, এই কথাটা সত্যি যে আমার ওই দুজনের সাথেই ঝগড়া হয়েছিল, কিন্তু এই অপবাদটা আপনারা ভুল দিচ্ছেন যে আমি ওদেরকে খুন করেছি। তাহলে খুনটা কে করেছে? আমি কি করে জানবো স্যার? আর রইল ওদের খুন, যদি ওদেরকে আমার মারতেই হতো তাহলে এই সাপ বিছের খেলা খেলতাম না। আমি সোজা নিজের বন্দুকটা নিতাম। আর দেখুন স্যার, আপনি জানেন যে আমি আইনকে কতটা সম্মান দিই। হ্যাঁ, আমরা জানি যে তুমি আইনকে কতটা সম্মান করো। এটা বলো, আরিয়ানা শিশিরের সঙ্গে তোমার কি নিয়ে ঝামেলা হয়েছিল? স্যার, আমি ওদের গোয়ার জমিটা কিনেছিলাম, আর ওই প্রপার্টির পেপারের উপরে ওরা সাইনও করেছিল। তো স্যার, হঠাৎ ওরা ঘুরে যায় আর আমাকে ফ্রড বলতে শুরু করে, আর বলে যে ওরা নাকি কোনো পেপারের উপরে সাইনই করেনি। আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আমি সেই প্রপার্টির পেপারগুলো নিয়ে এসেছি। এই নিন, ইচ্ছে হলে চেক করে দেখতে পারেন। দেখুন এসিপি স্যার, আমিও কিন্তু 2 নম্বরই কাজ করি, কিন্তু ততটাই যতটা বাকিরা করে। কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি এই ডিলটা পুরো সততার সাথে করেছি। চাইলে ওদের অ্যাকাউন্ট ডিটেলসটাও চেক করতে পারেন। আমি ওদের 15 কোটি টাকা হোয়াইট মানি আর 35 কোটি টাকা ক্যাশে দিয়েছিলাম। কার অ্যাকাউন্টে? মীনাক্ষী দেবীর অ্যাকাউন্টে। মীনাক্ষী দেবী, বেন্টো তো সত্যি কথাই বলছে। ও আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিল। অনেক জায়গায় পয়সা খাটিয়েছি, এতগুলো শেয়ারস আছে, সবকিছু আমার মনে থাকার কথা নয়। আপনি মনে না রাখতে পারেন, কিন্তু কেউ তো নিশ্চয়ই আছে যে ওগুলোর খেয়াল রাখে। সমস্ত অ্যাকাউন্ট, সমস্ত কিছু দেখাশোনা করার জন্য এজেন্ট হায়ার করতে হয় আমাদের। আচ্ছা,
তো এই ডিডের এজেন্ট কে ছিল? এই প্রপার্টির ডিডে আপনার ছেলে যুক্ত ছিল। আমি এটা বুঝতে পারছি না যে এই সব কিছুর সঙ্গে আমার ছেলেদের খুনের কি সম্পর্ক। মীনাক্ষী দেবী, আপনার দুটো ছেলে সাপের কামড়ে তারা মারা যায়নি, কোনো লোক ওদেরকে মেরেছে। কোনো এমন লোক যার কাছে গভীর উদ্দেশ্য ছিল আপনার দুই ছেলেকে মারার জন্য। এরকমটা কি করতে পারে? যার সঙ্গে এই ডিডের কোনো সম্পর্ক ছিল, সেই জন্য তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে এজেন্ট কে ছিল এই ডিডের। অনেক হয়েছে। এক তো ওই সাপগুলো আমার দুটো ছেলেকে ছিনিয়ে নিয়েছে, আর আপনারা সিআইডিরা এই কেসটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন। আপনারা মানছেন না কেন যে এই খুন দুটো সাপেরাই করেছে? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। দেখুন, আমাদের কাছে আমাদের পরিবারের থেকে বড় আর কিছুই নয়, না টাকা পয়সা না সম্পত্তি। আরে আপনি কি আমার মায়ের অবস্থা দেখছেন না? না শুতে পারছেন না খেতে পারছেন। সারাদিন উনি ভগবানের কাছে এটাই প্রার্থনা করেন যে ওনাকে যেন ওনার ছেলেদের কাছে ডেকে নেওয়া হয়। আয়ুষ, আয়ুষ, তোমার দুই ভাইয়ের মৃত্যু অর্থ সম্পত্তির কারণে হয়নি, কিন্তু যে এগুলো করেছে না, সে তোমাদের পরিবারকে ধ্বংস করতে চায়, আর ওর পরের শিকার হয়তো তুমি। স্যার সত্যি কি আমার জীবন বিপদের মধ্যে রয়েছে? হ্যাঁ, কিন্তু ভয় পাবে না, এবার আমরা তোমার সঙ্গে রয়েছি ওই সাপের সাথে মোকাবিলা করার জন্য। তোমার দুই দাদার উপরে আক্রমণ রাতে হয়েছিল, তাহলে হয়তো তোমার উপরে আক্রমণ রাতেই হবে। স্যার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, বেডের আশেপাশে বালি ছড়িয়ে দিয়েছি। এবারে দেখতে হবে সাপ এসে কামড় দিচ্ছে নাকি অন্য কিছু। স্যার নাইট ভিশন ক্যামেরাও লাগিয়ে দিয়েছি যাতে ওর মুখটা দেখতে পাই। ভেরি গুড। স্যার, স্যার এই দেখুন, কিছু যেন নড়াচড়া করছে। হ্যাঁ, মাই গড, অ্যাটাক হচ্ছে। লেটস গো। স্যার এখানে তো কেউই নেই। শুধুমাত্র এটা ছাড়া সাপে কামড়ানোর দাগ। মাই গড। দেখো ভাই, আমি জানি যে তোমরা কি বলতে চাইছো, কিন্তু প্লিজ আগে আমার কথা শোনো। বস, এইবারে কিন্তু সাপ ছিল না। আর স্যার যে বালি আপনারা ওখানে ফেলেছিলেন সেখান থেকেও সাপের সঙ্গে রিলেটেড কিছু পাওয়া যায়নি। আর ফুটেজ তো ক্লিয়ার নয়, কি করে বুঝবো সাপ কিনা? হ্যাঁ, কিন্তু ওই পুতুলে যে বিষ পাওয়া গেছে সেটা কোবরার বিষ, আর কামড়েছেও সেটা সাপের মতোই। কামড়েছে সাপের মতো, বিষটা কোবরার, দাঁতের দাগটাও সাপের। এ সাপ নয় তো কি? প্লিজ সালুকে, এবার এটা বলো না যে তুমি কিছু জানো না। দেখো, তৃতীয় খুন হতে হতে বেঁচে গেল, আর ফরেনসিক ডিপার্টমেন্ট কোনো সাহায্য করবে না। আমি কি জবাব দিচ্ছি না? আমি কি কাজ করছি না? স্যার এরকম ব্যাপার নয়, আমরাও তো আমাদের দিক থেকে পুরো চেষ্টা করছি যেটুকু করা সম্ভব। দেখো, আমরা এটা জানি যে খুনি সে যেই হোক, ও তিন ভাইদের মধ্যে দুই ভাইকে খুন করেছে, আর তৃতীয় ভাইকে ও আবার কাল চেষ্টা করবে, কালকে রাত্রে। আর এই খুনি সাপ হোক মানুষ হোক যেই হোক না কেন, খুব তাড়াতাড়ি এর খেলা শেষ করতে হবে। হ্যাঁ পঙ্কজ, ওকে ঠিক আছে। স্যার পঙ্কজ ফোন করেছিল, ওই এজেন্টের অ্যাড্রেস পেয়ে গেছে যে ওই ফ্যামিলির প্রপার্টি ডিল করিয়েছিল। মদন নাম ওনার, আর এই বিল্ডারদের ডিলটাও উনিই করিয়েছিলেন। মদন আগেও ডিলে গন্ডগোল করেছে, আর হয়তো শিশির আর আরিয়ান ওর ফ্রডের ব্যাপারে জানতে পেরে গিয়েছিল, তাই ওর ভান্ডা ফাঁস হয়ে যাওয়ার আগে দুজনকে সরিয়ে দিয়েছে। মদন, স্যার এই মদনের বাড়িতে যাও, ঘুম থেকে তোলো ওকে, ঘুম ছুটিয়ে দাও ওর জীবন থেকে। আরে কে রে? আরে মাথাটা ঠিক আছে, এতবার বেল বাজাচ্ছ? হ্যাঁ, অদ্ভুত তো, এতবার বেল বাজাচ্ছ কেন? তোমার গ্রেফতারের সময় হয়ে গেছে। সিআইডি
420 করার ফল জেলে গিয়ে ভুগিস। মেন্টু সবকিছু বলে দিয়েছে আমাদের। কি বললেন? এই 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 দাঁড়া বলছি। মদন, দরজা খোলো। এখানে লুকিয়ে থেকে কোনো লাভ নেই। আরে চলে যান এখান থেকে। আমি কিচ্ছু করিনি। শিশির আর আরিয়ানের খুন করেছো তুমি। দরজা খোল। আমি কাউকে খুন করিনি। লাইট সব কেন? ও চেঁচাচ্ছে কেন? আবার আত্মহত্যা করছে না তো? সরে যাও। মদন, কি হলো? হলো সাপ আছে এই ঘরেই। এ কে? এই সাপের মতো দাঁতের লোক? এই সমস্ত অপরাধ কি এই করছে? অর্ধেক মানুষ অর্ধেক সাপ। স্যার এ কিরকম ক্রিচার? না পঙ্কজ, এটা মানুষই। তাড়াতাড়ি বাইরে যাও, ধরো ওকে। এই দাও এটা। নড়াচড়া করো না। এই বিষটা তোমার হার্টে যেন না পৌঁছয়। স্যার, হ্যাঁ, তার মানে হলো যে লোকটা আমাদের দিকে তাকিয়েছিল সেই এটা করেছে। হতে পারে। ফ্রেডি, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। দেখো এখানে আশেপাশে কোথাও লাইটের সুইচ আছে কিনা। স্যার আমাকে সাপে কামড়ে দিয়েছে। এক মিনিট নড়ো না। নড়ো না, লম্বা লম্বা শ্বাস নাও। অ্যাম্বুলেন্সকে ফোন করেছো না? স্যার ওই পালা। এ কি? সাপ এখনো রুমের মধ্যেই আছে। মেটালের টুকরো? সালুখে, সাপটার ব্যাপারে কি জানতে পারলে? বস, একটুখানি টেস্ট করা বাকি আছে, একটু বাদেই জানা যাবে। ফ্রেডি স্যার এখন কেমন আছেন? ঠিক আছে, ও বিষ বেরিয়ে গেছে। আর এই মদন? ও স্টেবল আছে, একটু শকে আছে। কিছুটা সময় লাগবে ওর নর্মাল হতে। ভাই একটা কথা তো ঠিক, এই মদন কিন্তু খুনি নয়। হ্যাঁ, খুনি তো অন্য কেউ, কিন্তু তার কোনো না কোনো কানেকশন আছে মদন আর প্রপার্টি ডিলিং এর সঙ্গে। আর ওই সাপের চামড়া যেটা পঙ্কজ পেয়েছিল, সেই খোলসটা বিশেষভাবে বানানো হয়েছে 10টা আলাদা আলাদা সাপের খোলসকে ব্যবহার করে। আর ওই সাপের দাঁত যেটা এক্সরেতে দেখাচ্ছিল, পুরোবে ওই দাঁতটা আসলে সাপের দাঁতই নয়, ওটা মানুষের দাঁত। আরে আগে তো আপনি বলেছিলেন যে আমি বলেছিলাম, কিন্তু তখন আমি জানতাম না একজন মানুষের এরকম বিশেষ ধরনের অসুখ আছে। এই অসুখটার নাম হচ্ছে হাইপোহাইক্রটিক একটোডার্মান ডিসপ্লেসিয়া। এই রোগে মানুষের নাক, কান, চুল, চামড়া এইসব অদ্ভুতভাবে বিকৃত হয়ে যায়, যেমন এই লোকটার ক্ষেত্রে হয়েছে। তার মানে এই কেসে সাপের কোনো ভূমিকা নেই? না স্যার, এটা খুবই একটা রেয়ার ডিজিজ। সারা বিশ্বে মাত্র 30 থেকে 40 জন আছে যাদের এই রোগটা হয়েছে। আর আমরা হসপিটাল থেকে এরকম একজন লোকের খবর পেয়েছি যার এই অসুখ আছে। অ্যাড্রেস কি এর? এই স্যার,
কাল রাত্রে মদনের ঘরের বাইরে কি করছিলি? কাল রাতে তো আমি এখানেই ছিলাম। আর মদনকে আর আপনারাই বলতে সিআইডি মদনকে এক থাপ্পড় মারবো না, সব মনে পড়ে যাবে মদনকে। এক মিনিট কাল রাতে আপনি মনে হয় অমিতকে দেখে থাকবেন। এই হলো অমিত, ও কয়েকদিন ধরেই নিখোঁজ। কাল হয়তো আপনি একেই রেখে থাকবেন। কবে থেকে উধাও? এই 2 সপ্তাহ ধরে। আমি পুলিশেও কমপ্লেন করেছি। আমাদের রোগের কারণে আমরা চাকরিও পাই না, লোকে আমাদের দেখে পালিয়ে যায়, তাই জন্য আমাদের রোজগারও হয় না। 2 সপ্তাহ আগে অমিত খুব খুশি হয়ে ফিরেছিল, বলছিল যে আমাদের রোগের চিকিৎসার উপায় পেয়েছি, কিন্তু সেই দিন থেকেই অমিত নিখোঁজ। তার মানে কেউ তো আছে যে অমিতের অসুখের সুযোগ নিচ্ছে আর ওই ফ্যামিলিটাকে ভয় দেখাচ্ছে। ওর রোগ ঠিক করার জন্য ওকে এখান থেকে নিয়ে গেছে স্যার। কারেক্ট। আর যেই ওর সঙ্গে এই ব্যাপারে চুক্তি করেছে ও নিশ্চয়ই কোনো ডাক্তার হবে। হ্যাঁ স্যার, ওদের পুরো বংশই তো ডাক্তার। ওদের নিজেদের হসপিটালও আছে, যে কেউ করতে পারে এটা। হ্যাঁ ডক্টর। আচ্ছা, দ্যাটস গ্রেট। ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। কি হয়েছে স্যার? ডক্টর সালুকের ফোন ছিল, অবশেষে ওই বিষধর সাপটা পাওয়া গেছে। আরে ডক্টর সালুকে, কোথায় ওই সাপটা বলুন না? পঙ্কজ তো সাপের ভয় ভেতরেই আসছে না। সারিকা, সাপ কোথায়? সাপ এখানে আছে। আরে বাহ, এটা কি? বস, এটা রোবোটিক স্নেক। ওই যে মেটালের টুকরোটা পাওয়া গেছিল, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে খুনি এই ধরনের কিছু জিনিসের ব্যবহার করছে। এই রকমই সাপ বানিয়েছে রোবোটিক স্নেক। আর এই রোবোটিক স্নেকে ক্যামেরা লাগানো আছে আর একটা ডিভাইস লাগানো আছে যেটা যে কাউকে বিষ ইনজেক্ট করতে পারে। আর এর জন্য কোনো ছোট গর্ত দিয়ে যাওয়া কোনো বড় ব্যাপার নয়। তবে এরকম রোবোটিক জিনিস তো ওই ডাক্তাররাও ব্যবহার করেন অপারেশনের জন্য। আর এগুলো হসপিটালে খুব সহজেই পাওয়া যায়। আচ্ছা, খুনি কি এইসবে ব্যবহার করেছে এই সাপ বানানোর জন্য? হ্যাঁ দা, কিন্তু রোবোটিক যন্ত্রের রিমোটের রেঞ্জটা খুবই কম হয়, কিন্তু টেকনিকটা এটাই ব্যবহার করেছে। এটার তো একটাই মানে দাঁড়ায় অভিজিৎ, যে এই মেটালের সাপটা অপারেট করেছে সে নিশ্চয়ই অফিস কিংবা সুইমিং পুলের আশেপাশে ছিল। স্যার, আমার তো মনে হচ্ছে যে এটা কোনো চেনা লোকেরই কাজ হবে, হয়তো পরিবার। আরে কারেন্ট কি করে গেল? হয়তো ফিউজে কোনো প্রবলেম হয়েছে। আমি চেক করছি, সচিন একটু খেয়াল রাখিস। হে ভগবান, আমার আয়ুষকে রক্ষা করো সাপের আত্মার থেকে। আরে এখনো দেখা নিচ্ছে না, কোথায় চলে গেল? আরে আমাদের যে কারো প্লিজ ঘাবড়াবেন না, প্লিজ। তুমি এখানে কি করছো? আমি তোমাকে অন্য বাড়িতে থাকতে বলেছিলাম তো। উত্তর দাও অমিত। অমিত নয়, অখিল। অমিত আমার ভাই, আমরা যমজ ভাই। যমজ? আচ্ছা দেখো, আমরা এই যা কিছু করছি তাতে তোমার পরিবার উপকৃত হবে। কিসের উপকার? যা নিরীহ মানুষের রক্তে রাঙানো। কে? তাই তো আয়ুষ? আপনারা? এটা আমাদের প্ল্যান ছিল, আসল সাপকে গর্ত থেকে বের করে আনার জন্য। হয়তো তুমি ভুলে গেছো আয়ুষ, অমিতের কোনো যমজ ভাই আছে। আর অবশেষে তুমি আমাদের জালে ধরা পড়লে। আমাদেরকে ধরা অতটা সহজ নয় এসিপি। মায়েরা, মীনাক্ষী দেবীকে তো আমরা বাঁচিয়ে নেব,
কিন্তু তোমাদের দুজনকে সিআইডির হাত থেকে কে বাঁচাবে? হ্যাঁ, জুয়ার অভ্যেস হয়েছিল আমার, কোটি কোটি টাকার দেনা হয়ে গেছিল। সেই জন্য আজ থেকে 2 বছর আগে আমি প্রপার্টির কাগজের ওপর আরিয়ান এবং সুশীল দাদার সিগনেচার নিয়ে নিয়েছিলাম। কারণ যখন প্রপার্টির দাম বেড়ে গেল আর দাদা আমাকে বললেন যে উনি এই প্রপার্টিটা বিক্রি করতে চান, আমি ওই মুহূর্তে একটা অজুহাত দিয়েছিলাম। কিন্তু তারপর দাদা এটা জানতে পেরেই গেল যে প্রপার্টির কাগজে ওনার নামই নেই। আর যাতে ওরা না জানতে পারে সেজন্য তুমি তোমার 2 ভাইকে শেষ করে দিয়েছো। লজ্জা হচ্ছে আমার নিজের উপর, তোকে আমার ছেলে বলতে। মা, আমি কি করতাম? যদি দাদা একবার জানতে পারতো আমাকে বাড়ি থেকে বের করে দিত, সম্পত্তির কিচ্ছু পেতাম না আমি। সেই জন্য আমি আমার গার্লফ্রেন্ড ওর সাহায্য নিয়েছিলাম। অমিতের অসুস্থতার ব্যাপারে আমি নিউজ পেপারে পড়েছিলাম, ভাবলাম ওদেরই সাহায্য নেওয়া যাক নিজেদের অপরাধ লুকাতে। আয়ুষ আমাকে মীনাক্ষী দেবীর ব্যাপারে বলেছিল যে উনি খুব অন্ধবিশ্বাসী, তাই সাপের ব্যাপারে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবে। আমার দেওয়া বিষেই আরিয়ানের মৃত্যু হয়েছে। শিশিরের মৃত্যুর সময়ও আমি অফিসে লুকিয়ে পড়েছিলাম। সেই গর্ত দিয়েই আমি সাপ পাঠিয়েছিলাম শিশিরকে ছোবল মারার জন্য। অমিতের এ ব্যাপারে কোনো দোষ নেই, ওকে তো আমরা কাউন্সেলিং এ পাঠিয়ে দেবো, একটা নতুন জীবন শুরু করবে। কিন্তু তোমরা দুজন, আয়ুষ আর মায়রা, যে অপরাধের রাস্তায় চলছিলে না, সেই রাস্তা শেষ হয় ফাঁসির দড়িতেই।